আমরা যখন ২০২৬ সালের দিকে এগিয়ে যাচ্ছি বিশ্বশক্তির যে পুরনো ধারণাগুলো ছিল সেগুলো কিন্তু এখন দ্রুত ভেঙে পড়ছে। ক্ষমতার কেন্দ্রবিন্দু সরে যাচ্ছে আর খেলার নিয়মগুলো যেন আমাদের চোখের সামনে নতুন করে লেখা হচ্ছে। তো আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই বোঝার চেষ্টা করব যে এই নতুন যুগের শক্তি আসলে কি আর কারাই খেলার আসল খেলোয়াড়। আজকের এই বিশ্বটাকে এই পরিস্থিতিটাকে একটা উত্তাল সমুদ্রের ঢেউয়ের সাথে তুলনা করা যেতে পারে। আর বিভিন্ন দেশ আর ব্যবসা প্রতিষ্ঠানগুলো ওরা যেন সার্ফারের মতো এই অশান্ত ঢেউয়ের উপর নিজেদের ব্যালেন্স রাখার চেষ্টা করে যাচ্ছে। এই সার্ফারের রূপকটাই কিন্তু আমাদের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হতে চলেছে। তো তাহলে প্রশ্নটা খুবই সোজা, এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ কারা? চলুন এই প্রশ্নটার উত্তর খুঁজতে গিয়েই আজকের এই জটিল ভূরাজনৈতিক পরিস্থিতিটা বোঝার চেষ্টা করা যাক। আচ্ছা, তাহলে র্যাঙ্কিংই দেখা যাক। CIO উইমেন ম্যাগাজিনের এই লিস্টটা যদি দেখি তাহলে আমেরিকা, চীন আর রাশিয়ার ঠিক পরেই ৪ নম্বরেই আছে ভারত। তালিকার বাকি দেশগুলোও বেশ পরিচিত নাম, তাই না? কিন্তু একটু দাঁড়ান, এখানেই আসল মজাটা। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের আরেকটা তালিকা দেখুন। এখানে ভারতকে দেখানো হয়েছে 12 নম্বরে, আর সেরা 10-এর তালিকাটাও একদম অন্যরকম। একটা লিস্ট বলছে ভারত 4-এ আর আরেকটা বলছে 12-তে। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? এই দুটো তালিকার মধ্যে এত বড় পার্থক্য কেন? কারণটা কিন্তু বেশ সহজ। শক্তি বা পাওয়ারের যে পুরনো সংজ্ঞাগুলো ছিল সেগুলো এখন আর ঠিকঠাক কাজ করছে না। পৃথিবী যখন বদলে যায় তখন ক্ষমতা মাপার পদ্ধতিও তো বদলাতে হয়, তাই না? আর এই নতুন বিশ্বকে বোঝার জন্য EY রিপোর্ট একটা দারুণ কাঠামো দিয়েছে, নাম নেভি ওয়ার্ল্ড। নেভি এর প্রত্যেকটা অক্ষরের একটা মানে আছে। N দিয়ে নন লিনিয়ার বা অরৈখিক, A দিয়ে অ্যাক্সিলারেটেড মানে দ্রুত, V দিয়ে ভোলাটাইল মানে পরিবর্তনশীল, আর I দিয়ে ইন্টারকানেক্টেড বা আন্তঃসংযোগ। সুতরাং আধুনিক শক্তিকে যদি সত্যি বুঝতে হয় আমাদের এই র্যাঙ্কিংয়ের বিতর্ক থেকে বেরিয়ে আসতে হবে। দেখতে হবে সেই মূল চালিকা শক্তিগুলো যেগুলো ওই নাভি বিশ্বকে তৈরি করছে। চলুন একটু গভীরে গিয়ে দেখা যাক। প্রথমত, সবচেয়ে বড় যে পরিবর্তনটা হচ্ছে সেটা হলো সরকারগুলো আবার চালকের আসনে ফিরে আসছে। তারা আর শুধু অর্থনীতির রেফারি নয়, তারা এখন নিজেরাই মূল খেলোয়াড় হয়ে উঠেছে, যারা খেলার নিয়মকানুন নতুন করে লিখছে। এই যে প্রবণতাটা, এটাকে বলা হয় স্টেট ইন্টারভেনশনিজম বা রাষ্ট্রীয় হস্তক্ষেপবাদ। এর মানে হল সরকারগুলো এখন শিল্পে ভর্তুকি দিচ্ছে, বাণিজ্যনীতি বদলাচ্ছে, এমনকি কোম্পানিতে মালিকানা কিনে নিয়ে অর্থনৈতিক গতিপথ ঠিক করে দিচ্ছে। আর এটা কিন্তু শুধু মুখের কথা নয়। এই চার্টটার দিকে একবার তাকান। বিশ্বের বড় বড় অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপের পরিমাণ কোভিড পূর্ববর্তী সময়ের তুলনায় এখন কতটা বেড়েছে তা এখানে স্পষ্ট দেখা যাচ্ছে। আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, প্রায় সব বড় শক্তিই কিন্তু এই পথেই হাঁটছে। রাষ্ট্রের এই ক্ষমতা দখলের দৌড় এখন ডিজিটাল জগতেও পৌঁছে গেছে। প্রত্যেকটা দেশ এখন চেষ্টা করছে নিজস্ব সভরেন AI বা সার্বভৌম কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করতে, যাতে প্রযুক্তির নিয়ন্ত্রণটা নিজেদের হাতেই থাকে। আর এই সভরেন AI তৈরির প্রতিযোগিতার ফল কি হচ্ছে? সাইবার যুদ্ধের এক তীব্র বিস্ফোরণ। এই চার্টে দেখুন, রাজনৈতিক কারণে যে সাইবার অ্যাটাকগুলো হচ্ছে তার প্রায় অর্ধেকই করা হচ্ছে দেশের বিদ্যুৎ, জল বা যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামোর উপর। ভাবা যায়? আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হল সীমিত সম্পদের ওপর নিয়ন্ত্রণ নিয়ে প্রতিযোগিতা। বিশ্বজুড়ে এখন কিছু অপরিহার্য জিনিসের জন্য রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে গেছে। ২০২৬ সালে এই প্রতিযোগিতাটা মূলত 3টে জিনিসকে কেন্দ্র করে ঘুরবে। 1. বিশুদ্ধ জল, 2. আধুনিক প্রযুক্তির জন্য জরুরি খনিজ পদার্থ, আর 3. পুঁজি বা বিনিয়োগ। এই স্লাইডটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা দেখাচ্ছে যে আমাদের স্মার্টফোন থেকে শুরু করে ইলেকট্রিক গাড়ির ব্যাটারি তৈরির জন্য যে খনিজগুলো লাগে, যেমন লিথিয়াম বা কোবাল্ট, সেগুলোর সাপ্লাই কিন্তু মাত্র কয়েকটি দেশের হাতেই সীমাবদ্ধ। যার হাতে এই সাপ্লাই চেনের নিয়ন্ত্রণ, তার হাতেই অসংখ্য ক্ষমতা। এবার আসা যাক জলের কথায়। এই সংখ্যাটা একবার দেখুন, 400 কোটি। বিশ্বজুড়ে প্রায় 400 কোটি মানুষ বছরে অন্তত 1 মাস মারাত্মক জল সংকটের মধ্যে দিয়ে যায়। এটা কিন্তু কোনো ভবিষ্যতের সতর্কবার্তা নয়, এটা আজকের বাস্তবতা। একদিকে যেমন বিশ্বের বহু জায়গায় খরা চলছে, তেমনি অন্যদিকে কিছু অঞ্চলে অফুরন্ত জলের ভাণ্ডার রয়েছে। জলের এই অসম বণ্টন আগামী দিনের সংঘাতের একটা বড় কারণ হয়ে দাঁড়াতে পারে। আমাদের তৃতীয় এবং শেষ বিষয় হল, এই যে পরিবর্তনগুলো ঘটছে সেগুলো কিন্তু বিশ্বের সব অঞ্চলে একইভাবে প্রভাব ফেলছে না। EY রিপোর্ট মূলত 4টি প্রধান অঞ্চলের কথা বলেছে, যেখানে খেলার নিয়মগুলো একে অপরের থেকে আলাদা।
যেমন ধরুন উত্তর আমেরিকায় যেখানে নীতিগত অস্থিরতা আর বাণিজ্য যুদ্ধই প্রধান বিষয়, সেখানে এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলো অর্থনৈতিক নিরাপত্তা আর প্রযুক্তিগত সার্বভৌমত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। আবার ইউরোপ সবুজ জ্বালানিতে রূপান্তর আর নিজস্ব আইনকানুন তৈরির দিকে মন দিয়েছে, আর উন্নয়নশীল দেশগুলো লড়ছে ঋণ আর অর্থনৈতিক অস্থিতিশীলতার সাথে। মানে খেলার নিয়ম শুধু আলাদা নয়, বিশ্বের কোন প্রান্তে থাকা হচ্ছে তার উপর নির্ভর করে খেলার বোর্ডটাই যেন বদলে যাচ্ছে। তাহলে এই জটিল আর পরিবর্তনশীল বিশ্বে টিকে থাকার উপায়টা কি? র্যাঙ্কিং নিয়ে মাথা না ঘামিয়ে কৌশল তৈরি করাটাই এখন অনেক বেশি জরুরি। চলুন দেখি এই নতুন পৃথিবীতে নিজেদেরকে কিভাবে মানিয়ে নেওয়া যেতে পারে। ইউআই রিপোর্ট এখানে 3টে মূল কৌশলের কথা বলছে। প্রথমত, অপ্রত্যাশিত ঘটনার জন্য প্রস্তুত থাকা। দ্বিতীয়ত, ভূরাজনৈতিক ঝুঁকি সামলানোর জন্য সংস্থায় সঠিক লোকজনকে দায়িত্ব দেওয়া। আর তৃতীয়ত, সাপ্লাই চেনকে আরও বেশি স্থিতিস্থাপক এবং অভিযোজনযোগ্য করে তোলা। আমরা আবার সেই সার্ফারের রূপকটাতে ফিরে এলাম। আসল লক্ষ্য কিন্তু ভবিষ্যৎ কী হবে তা একদম সঠিকভাবে বলে দেওয়া নয়, বরং নিজেদেরকে এমনভাবে প্রস্তুত করা যাতে যে কোনো বড় ঢেউ আসলেও ভারসাম্যটা বজায় রাখা যায়। স্থিতিস্থাপকতাই এখানে মূল মন্ত্র। সুতরাং মূল কথাটা হলো, এই নাবি বিশ্বে শক্তি মানে স্থির থাকা বা সবচেয়ে বড় হওয়া নয়। আসল শক্তি হল পরিবর্তনের ঢেউকে চিনে নিয়ে তার ওপর দিয়ে এগিয়ে যাওয়ার ক্ষমতা। আর এটাই আমাদের আজকের আলোচনার শেষ প্রশ্ন, যে বিশ্বে একমাত্র ধ্রুবক হল পরিবর্তন, সেখানে মানিয়ে নেওয়ার ক্ষমতাই কি আসলে সবচেয়ে বড় শক্তি? এটা কিন্তু ভাবার মতো একটা বিষয়।